গল্পের শুরু হয় ১৯৯৮ সালের একটি অ্যাপার্টমেন্ট থেকে, যেখানে টিকা নামের একটি মেয়ে থাকার জন্য এসেছে। সে খুব খুশি। কিছুদিন তো ভালোভাবে কেটে যায়, কিন্তু ২-৩ দিন পর সে দেখে যে তার ঘরের সিলিং থেকে পানি টপকাচ্ছে। সে বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। না সে কিছু বুঝতে পারছে, না কোনো টেকনিশিয়ান, যে তার রুমে আসলে লিকেজ কিভাবে হচ্ছে। তার মনে হয় যে হয়তো তার ওপরের ফ্লোর অর্থাৎ ৬১০ নম্বর থেকে তার রুমে পানি আসছে। সে নিচে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু ম্যানেজার বলে যে আপনার ওপরের রুমে তো কেউই নেই। এখন টিকা খুব বিরক্ত হয়ে পড়েছে। সে সিদ্ধান্ত নেয় যে সে নিজে গিয়ে দেখবে যে ওখানে কে থাকে আর কে থাকে না। সে ওই ফ্লোরে যায় যেটা পুরোপুরি বন্ধ এবং বিরান। সে ওই রুমটি দেখছে যেটার নাম ৬১০। সে ৬১০ রুমের দিকে যায়। তখনই ওই রুমের ভেতর থেকে আওয়াজ আসে, কে তুমি? এখানে কেন এসেছ? আর যদি এসেই থাকো তাহলে বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। টিকার মনে হয় যে মনে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের লোকেরা তাকে মিথ্যা বলছে। ৬১০তে নিশ্চয়ই কোনো না কোনো মহিলা তো অবশ্যই আছে। সে ভেতরে যায়। তখন মহিলাটি বলে, আমার নাম মিস কে, আর ৪ দিন আর রাত। সে বুঝতে পারে না যে এই মহিলা কি বলছে। ৪ দিন আর রাত, এবং এই মহিলা আর তার মেয়েকে দেখতে তো মানুষের মতো লাগছে না। সে খুব ভয় পেয়ে যায়। সে নিজের রুমের দিকে দৌড় দেয়। ধীরে ধীরে করে ১ দিন, ২ দিন, ৩ দিন কেটে যায়, আর আজ ৪র্থ দিন। সে অবশেষে নিজের বোনকে ডেকে নেয় এবং নিজের বোনকে সব কথা বলে দেয়। তার বোন তাকে বোঝায় যে কিছু হবে না, টেনশন নিও না। নিশ্চয়ই তোমার কোনো ভুল বোঝাবুঝি ছিল, বা অ্যাপার্টমেন্টের লোকেদের কোনো বেইমানি। তোমার সাথে কিছু হবে না। নিজের বোনের বোঝানোর পর টিকা বুঝে যায় এখন ৪ দিনও শেষ হয়ে গেছে, আর এখন চলে এসেছে রাত। টিকা ব্রাশ করার জন্য নিজের বাথরুমে যায়, আর এখানেই শুরু হয় এক ভয়ঙ্কর সফর। টিকার এটা মনে হয় যে তার বাথরুমে কেউ না কেউ তো অবশ্যই আছে, কিন্তু তারপর তার মনে হয় যে হয়তো এটা তার ভুল বোঝাবুঝি। কিন্তু কিছুক্ষণ পর তার টাব থেকে ওই মহিলা আর তার মেয়ে বাইরে বেরিয়ে আসে, আর তারা টিকার ওপর হামলা করে দেয়। টিকা চিৎকার করে। তার চিৎকারের আওয়াজ শুনে তার বোন বাথরুমের দিকে আসে, আর সে এমন দৃশ্য দেখে যেমন দৃশ্য সে তার পুরো জীবনে আজ পর্যন্ত কখনো দেখেনি। সে দেখে যে তার বোনের শরীর টুকরো টুকরো হয়ে গেছে, আর এই টুকরো ওই দুজনই করেছে। এই গল্পটি বেশ ভয়ঙ্কর আর বেশ বিপজ্জনক। এই সব কথা থেকে অজানা মুভির পরের দৃশ্য আমাদের এই গল্পের লিড ক্যারেক্টার এলমার দিকে নিয়ে যায়। এলমা, যে কিনা একটা ছোট্ট শহরে থাকত, সে নিজের একটা রেস্টুরেন্ট চালানোর চেষ্টা করছিল, কিন্তু তার রেস্টুরেন্ট খুব লোকসানে চলছিল। এলমার ওপর অনেক বেশি দায়িত্ব ছিল। তার মা হাসপাতালে অসুস্থ ছিল। তার ওপর তার ছোট বোন মিয়ারও স্কুলের দায়িত্ব ছিল, আর তাকে সঙ্গ দেওয়ার জন্য কেউ নেই। তার বাবাও তাকে ছেড়ে চলে গেছেন। এলমা খুব চিন্তায় ছিল যে সে কি করবে, কিন্তু তার জানা ছিল না যে সমস্যা তো এখনই শুরু হয়েছে। কিছুক্ষণ পর এলমার কাছে কল আসে, আর এই কল হাসপাতাল থেকে। তাকে বলা হয় যে এখন তার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এলমা খুব কাঁদছে, তার বোনও খুব কাঁদছে, আর ওই দুজনকে সঙ্গ দেওয়ার জন্য সেখানে এলমার বয়ফ্রেন্ড রে আসে। রে এলমাকে বোঝায় যে এখানে সব কিছু শেষ হয়ে গেছে। তুমি আমার সাথে গিয়ে শহরে কেন থাও না? ওখানে তুমি কোনো না কোনো চাকরি নিশ্চয়ই পেয়ে যাবে। এমনিতে তোমার এই রেস্টুরেন্টের কাজ চলছে না, এখানে থেকে তুমি ম্যানেজ কিভাবে করবে? যদি তুমি শহরে থাকো তাহলে আমিও তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আসতে পারি। রে সত্যি এলমাকে খুব ভালোবাসত। সে এই সিদ্ধান্ত নেয় যে সে রে এর কথা মানবে, এবং সে চাকরি খোঁজা শুরু করে দেয়। শেষমেশ সে একটি অ্যাপার্টমেন্টে ম্যানেজারের চাকরি পায়, আর ওই অ্যাপার্টমেন্টের লোকেরা তাকে থাকার জন্য একটা রুমও দিচ্ছিল। এলমা এই কথা রেকে জানায়, যে কিনা একজন পুলিশ অফিসারও ছিল। রে ওই অ্যাপার্টমেন্টের নাম শুনে আর চমকে যায়। এটা সেই অ্যাপার্টমেন্ট যে অ্যাপার্টমেন্টে কিছুদিন আগে টিকার মৃত্যু হয়েছিল। সে এলমাকে সবকিছু বলে দেয় যে টিকা কিভাবে মারা গিয়েছিল। তার শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ এখনও জানতে পারেনি যে এই কাজ কে করেছে। না সেখানে কোনো হাতিয়ার ছিল যা দিয়ে শরীর টুকরো করা যায়, না কেউ ভেতরে এসেছে, না কেউ বাইরে গেছে। কেউ বুঝতে পারছে না যে এসব কিভাবে হলো। এলমা রেকে বোঝায় যে অনেক কষ্টে আমি একটা চাকরি পেয়েছি আর থাকার জায়গা। যদি তুমি চাও যে আমি ওই শহরে আসি, তাহলে আমাকে এই চাকরিটা করতে হবে। রে এর কাছে আর কোনো রাস্তা বাঁচে না। সে রাজি হয়ে যায়, আর শেষমেশ পরের দিন এলমা নিজের বোনকে নিয়ে ওই শহরে পৌঁছে যায়, আর এখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর সফর। এলমা আর তার বোন খুব খুশি যে তারা একটা নতুন শহরে এসেছে। মিয়া রেকে বলে যে আমাকে নাচও শিখতে হবে। রে তাকে বোঝায় যে এই অ্যাপার্টমেন্টের কাছে একটা ডান্স স্টুডিও আছে, যেটা একটা খুব ভালো মহিলা চালায়। তুমি সেখানে গিয়ে নাচ শিখতে পারো। মিয়াও খুব খুশি। শেষমেশ তারা দুজন অ্যাপার্টমেন্টের দিকে পৌঁছায়। এই অ্যাপার্টমেন্টের মালিক বুলেন আর তার স্বামী এমান। তারা দুজন মিয়া আর এলমাকে দেখে খুব খুশি। তারা দুজন তাকে পুরো রেস্টুরেন্ট দেখায়, সব কিছু বলে যে এই দেখো, এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড, ফোর্থ, ফিফথ। কিন্তু এরপর এলমা এটা বলে যে 6th ফ্লোরের কি?
ওই ফ্লোরের নাম শুনে ওই স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে যায়। তারা এলমাকে বোঝায় যে ওই ফ্লোরে অনেক বছর ধরে কাজ চলছিল, তো এই জন্য আমরা ওই ফ্লোরটা বন্ধ করে দিয়েছি, তুমি ওখানে কখনো যাবে না। এলমা রাজি হয়ে যায়, তার তো জানাও ছিল না যে ওই ফ্লোরে আসলে কি আছে। এলমার রুম 3 তলায়, আর তার রুম নাম্বার 310। এলমা খুব খুশি, মিয়াও খুব খুশি, আর সাথে সাথে রেও। বুলেন এলমাকে বলে যে তুমি পরের দিন থেকে নিজের কাজ শুরু করতে পারো, আর তারপর ওই স্বামী স্ত্রী দুজনে ওখান থেকে চলে যায়। রেও ওখান থেকে চলে যায়, কিন্তু মিয়া এলমার সাথে কিছু কথা বলে। সে এলমাকে বলে যে রে তোমাকে খুব ভালোবাসে, তুমি তাকে বিয়ে কেন করছো না? সে তোমাকে বিয়ে করতে চায় আর তুমি তাকে এড়িয়ে যাচ্ছ। এলমা নিজের বোনকে বোঝায় যে আমি এই বিয়েটা এই জন্যই এড়িয়ে যাচ্ছি, কারণ আমি এটা চাই না যে আমার মায়ের সাথে যা হয়েছে সেটা আমার সাথেও হোক। এলমা নিজের বোনকে বোঝায় যে তোমার মনে আছে তো, আমাদের বাবা আমাদের মাকে ছেড়ে চলে গেছিলেন, উনি কত ভুল আর বাজে লোক ছিলেন। কিন্তু নিজের বোনের এই কথার সাথে মিয়া একমত নয়। মিয়া এটা বলে যে তুমি ভুলে গেছো যে মা আমাদের কি বলেছিল, যে বাবার ভেতরে কোনো শয়তানি আত্মা নিজের কবজা করে নিয়েছিল, আর সেটাই বাবাকে আমাদের থেকে দূরে করেছে। এলমা নিজের বোনের কথায় বাধা দেয়, সে খুব রাগ করছে। সে বলে যে মা শুধু বাবাকে বাঁচানোর জন্য এসব বলেছিল। সত্যি তো এটা যে বাবা একজন বাজে মানুষ ছিলেন। এই জন্য আমার বিয়ে করতে ভয় লাগে। তুমি আমার আর রের মাঝে কখনো আসবে না। এলমা বেশ নারাজ এবং রাগে আছে। আর এই সমস্ত কথা থেকে অজানা রে নিজের অফিসে ওই কেসেই কাজ করছে, অর্থাৎ টিকার কেসে। ডাক্তার রেকে বলে যে টিকার বোন ইউনের অবস্থা খুব খারাপ। সে বারবার শুধু একটাই শব্দ বলছে, মিসকে, 4 দিন আর রাত, এর বাইরে আর কিচ্ছু বলছে না। রে বুঝতে পারছে না যে সে টিকার কেস কিভাবে সলভ করবে, কিন্তু সেই বেচারার জানা ছিল না যে তার এই কেস খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। গল্প আমাদের আরও একবার অ্যাপার্টমেন্টের দিকে নিয়ে যায়। এখন এলমা নিজের কাজ করছে, কিন্তু তখনই তার কাছে 5th ফ্লোর থেকে একটা লোক আসে, আর সে বলে যে আমার ফ্লোরে প্লিজ গিয়ে দেখুন, আমার রুমে পানির লিকেজ হচ্ছে। এলমা তার রুমে যায়, সত্যি তার রুমে লিকেজ হচ্ছে। ওই লোকটা বলে যে টিকাও আগে কমপ্লেন করেছিল, আর এখন আমিও কমপ্লেন করছি। এলমা জিজ্ঞেস করে, টিকা কে? ওই লোকটা তাকে বলে যে তোমার জানা নেই ওই মেয়েটা যে এখানে খুব বাজেভাবে মারা গিয়েছিল? ওই লোকটা এলমাকে বলে, আমার এই সব কথায় কোনো যায় আসে না, আমি আমার মেয়েকে নিয়ে কিছুদিনের জন্য এখান থেকে বাইরে যাচ্ছি, আর আমি যতক্ষণ না ফিরি তো প্লিজ এসব ঠিক করে দিও। এলমা রাজি হয়ে যায় যে সে এটাই করবে। ওই লোকটা তো ওখান থেকে চলে যায়, কিন্তু এলমা বুঝতে পারছে না যে এই রুমের লিকেজ আসলে কোথা থেকে হচ্ছে। সেও ওই ভুলটাই করে যে ভুলটা টিকা করেছিল। সেও সিদ্ধান্ত নেয় যে সে এই রুমের ওপরের রুম অর্থাৎ 610-তে গিয়ে চেক করবে। প্রথমে সে নিজের সাথে টেকনিশিয়ানকে ডাকে, কিন্তু টেকনিশিয়ান তাকে বারণ করে দেয় আর বলে যে ওই ফ্লোর বন্ধ, ওখানে কেউ যেতে পারবে না, আমি তো একেবারেই যাব না। আর এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। এলমা বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই ওখানে তার বোন মিয়া আসে, যে কিনা নিজের ডান্স ক্লাস থেকে আজ ফিরে এসেছে। সে খুব খুশি। এলমা নিজের বোনকে বলে, চলো তো আমার সাথে 6th ফ্লোরে, ওখানে আমাকে কিছু চেক করতে হবে। এলমা আর মিয়া দুজনেই 6th ফ্লোরে যাচ্ছে, আর এটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। ওই ফ্লোর পুরোপুরিভাবে বন্ধ, ওখানে কেউ নেই। মিয়ার ভয় লাগছে, কিন্তু এলমা এখনও ভেতরে চলেই যাচ্ছে। তারা 610-র কাছাকাছি পৌঁছায়, আর ওই রুমের ভেতর থেকে আওয়াজ আসে, কে বাইরে? ভেতরে এসো না, আমি হলাম মিসকে। তাদের মনে হয় যে হয়তো এখানে কেউ থাকে। তারা দুজনেও ওই ভুলটাই করে দেয় যে ভুলটা টিকা করেছিল। তারা দরজা খোলে, ভেতরে একটা মহিলা আর তার মেয়ে আছে, আর ওই মহিলা তাদের দেখে বলে, 4 দিন আর রাত। ওই মহিলাকে দেখে দুজনেই বুঝে যায় যে সে কোনো মানুষ নয়। তারা দৌড়াতে দৌড়াতে নিজের রুমের দিকে যায়, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, আর ভয়ঙ্কর সফর তো এখন শুরু হয়েছে। ধীরে ধীরে গল্প আরও ভয়ঙ্কর হতে থাকবে। পরের দিন এলমা নিজের কাজ করছে, আর মিয়া নিজের ডান্স ক্লাসে চলে গেছে। সে যার কাছে নাচ শিখত সে একজন মহিলা ছিল, তার নাম ছিল রিনি। তার কাছে অনেকগুলো মাস্ক ছিল, যেগুলো ওখানকার প্রফেশনাল ডান্সাররা নাচ করার সময় পরত। কিন্তু মিয়ার জানা ছিল না যে রিনির ভেতরে একটা ক্ষমতাও আছে, আত্মাদের দেখার ক্ষমতা। আমি এই সব কথা কেন বলছি, কারণ রিনিও এই গল্পের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে। কিন্তু আপাতত তো আমাদের এখন এলমার কাছে ফিরে যেতে হবে। এলমা কাজ করছে, কিন্তু তখনই এলমার ডেস্ক থেকে পেরেক পড়ে যায়, আর সেই পেরেক মাটিতে একটা দাগ তৈরি করে। প্রথম দিন, অর্থাৎ আজ প্রথম দিন। আর তখনই এলমার কাছে একটা কল আসে, আর ওই কল সেই লোকটার রুম থেকেই আসছিল যে লোকটা এলমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল। এলমা তার রুমের দিকে যায় আর দেখে যে ওখানে একটা বাচ্চা মেয়ে আছে। তার মনে হয় যে ওই লোকটা নিজের বাচ্চাকে এখানে ছেড়ে কেন গেছে। ওই বাচ্চাটা এলমাকে দেখে আর রুমের দিকে দৌড় দেয়। এলমা যখন রুমটা খোলে তো ওখানে ওই মহিলাই আছে,
আর সে ওই বাচ্চাটার চুলে চিরুনি করে দিচ্ছে। আর সে এলমাকে বলে, মরবি, তুইও মরবি, তোকেও আমি তর্পিয়ে তর্পিয়ে তোর শরীরকে আলাদা করে মারব। এলমা ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে করতে ওখান থেকে পালায়। এখন মিয়াও ওখানে চলে এসেছে। সব অ্যাপার্টমেন্টের লোকেদের জানা হয়ে গেছে যে এখানে একটা ভূত আছে। আর কিছুক্ষণ পর ওখানে রেও চলে আসে। সমস্ত অ্যাপার্টমেন্টের লোকেরা ওখান থেকে অ্যাপার্টমেন্ট খালি করে চলে যাচ্ছে। কিন্তু বুলেন আর এমান সবাইকে বোঝায় যে এমন কিছুই না। তারা সবাই তো মেনে যায়, কিন্তু রে এখনও ওই দুজনকে প্রশ্ন করছে যে ওপরে 610-তে আসলে কে আছে, কে ওই মহিলা, কে তার মেয়ে। সত্যি বলো না, না হলে আমি তোমাদের এক্ষুনি অ্যারেস্ট করে নেব। এখন ওই দুজনের কাছে কোনো রাস্তা বাঁচে না। তারা সত্যিটা বলে দেয় যে 4 বছর আগে এখানে একটা মহিলা নাদিয়া নিজের মেয়ে নুরির সাথে থাকার জন্য এসেছিল। কিছুদিন পর ওরা এখান থেকে চলে যায়, কিন্তু ওরা যেমনই এখান থেকে যায় ওই দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওই দুজন মারা যায়। আর তখন থেকে কে জানে কেন তাদের আত্মা ওই ফ্লোরে বন্দি আছে। এই জন্য আমরা ওই ফ্লোরটা বন্ধ করেছিলাম। আমরা এক বাবাকে ডেকে ওই ফ্লোর থেকে আত্মাকে তাড়ানোরও চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো বাবাই ওই আত্মাকে তাড়াতে পারেনি। ওই বাবা আমাদের বুঝিয়েছিল যে এই ফ্লোরে কখনো যাবে না, আর তখন থেকে আমরা ওই ফ্লোরটা বন্ধ করে রেখেছি। এই সব কথা শুনে রে বলে, আমি যাচ্ছি ওই ফ্লোরে, দেখি ওখানে কি আছে। কিন্তু এলমা রেকে বারণ করে দেয় যে প্লিজ ওখানে যেও না, মিয়ার ডান্স ক্লাসের সময় হয়ে গেছে, আমি মিয়াকে আনতে যাচ্ছি, আর তুমি এখানেই থেকো। এলমা তো ওখান থেকে চলে যায়, কিন্তু তার জানা নেই যে সামনের গল্পে কি হবে। এলমার যাওয়ার পর রে এটা বলে যে আমি ওই রুমে যাব আর দেখব যে ওখানে কি আছে। রে বুলেন আর এমানকে নিয়ে ওই রুমে চলে যায়, আর ওই রুমেও সে ওই মহিলাকেই দেখে যে কিনা বলে 4 দিন আর রাত। এখন রেও ভয় পেয়ে যায়। এখন রের কাছেও ঠিক ততটাই সময় বাকি, অর্থাৎ 4 দিন। আর 4র্থ দিনের রাত ওই দুজন মা মেয়ে রেরও শরীর টুকরো টুকরো করে তাকেও মেরে দেবে। এখন রেরও এইসব কথায় বিশ্বাস হয়ে গেছে, কিন্তু তার জানা ছিল না যে আত্মা শুধু এখানে নয়, বরং অন্য কোথাও ছিল। মিয়া নিজের ডান্স ক্লাসে প্র্যাকটিস করছে, কিন্তু তখনই সে এটা দেখে যে তার প্রতিবিম্ব কিছু অদ্ভুতভাবে আচরণ করছে। সে বুঝে যায় যে আয়নায় তার প্রতিবিম্ব নয়, বরং ওই আত্মাই আছে। ওই দুজন মা মেয়ের আত্মা আয়না থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এর আগেই যে তারা মিয়াকে মারতে পারত, ওখানে এলমা আর রিনি চলে আসে, আর মিয়া বেঁচে যায়। এখন রিনি ওই 2 বোনকে বলে যে আমি আত্মা দেখতে পারি। আমি দেখলাম যে ওই দুটো আত্মা তোমাদের বিরক্ত করছে। আমি একটা মানুষকে চিনি যে হয়তো তোমাদের সাহায্য করতে পারে, তার নাম হলো সূক্ষ্ম। ওই 2 বোন খুব ভয় পেয়ে গেছে। তারা অ্যাপার্টমেন্টের দিকে ফেরে, আর তখন রে তাদের বলে যে সেও ওই মহিলাকে দেখে নিয়েছে, আর এখন তার কাছেও খুব কম সময় আছে। এখন ওদের সবার কাছে কোনো রাস্তা বাঁচে না। তারা সূক্ষ্মকে ডাকে। সূক্ষ্ম ওই রুম থেকে ওই আত্মাকে সরাতে পারে না। সে তাদের বলে যে আমাকে এই আত্মার সাথে কথা বলতে হবে, কিন্তু কথা বলার আগে আমার এই আত্মার কোনো জিনিস চাই যেটা ব্যবহার করে আমি এদের সাথে কথা বলতে পারি। ওই লোকেরা বুঝতে পারছে না যে তারা এদের জিনিস কোথা থেকে এনে দেবে। এভাবেই সময় কেটে যায়, আর আজ হলো 2য় দিন। এলমা খুব চিন্তায় আছে। তখনই তার কাছে একটা কল আসে। এই কলটা মিয়ার। মিয়া বলে, পুলের কাছে এসো না, আমাকে তোমাকে কিছু দেখাতে হবে। এলমা পুলের কাছে যায়, কিন্তু ওখানে তো কেউই নেই। সে ওখান থেকে মিয়াকে কল করে। মিয়া বলে, আমি কবে তোমাকে ডাকলাম? আমি তো তোমাকে কখনো কলই করিনি। এলমা বুঝে যায় যে এই কল মিয়ার নয়, বরং অন্য কারো ছিল। আর এলমা একেবারে ঠিক ছিল, কারণ ওই শয়তানি মহিলা এলমাকে পানির ভেতর টেনে নেয়। এলমা তো পানির ভেতর ডুবে যাচ্ছে, কিন্তু মিয়া, যে কিনা এলমার চিন্তা করতে করতে পুলের কাছে আসে, সে দেখে পুলের কাছে তো কেউই নেই। কিন্তু তখনই পুল থেকে এলমা বেরোয়, কিন্তু সে এলমা নয়, বরং এলমার শরীরে কবজা করে থাকা ওই মহিলা ছিল। সে এলমার শরীরে কবজা করে নিয়েছে, আর সে একটা ডান্সিং মাস্কও পরে আছে, যেটা এখানকার ট্রেডিশনাল ডান্সাররা পরে। এরপর ওই মহিলা মিয়ার ওপরও হামলা করে দেয়, কিন্তু এর আগেই যে ওই মহিলা মিয়া আর এলমা দুজনকেই মারতে পারত, রে আর বাকি সবাই ওখানে চলে আসে। তারা ওই দুজনকে বাঁচিয়ে নেয়। তারা দুজন তো বেঁচে গেছে, কিন্তু এখন তাদের কাছে একটা সূত্র আছে। তারা এই মাস্কের ব্যাপারে খোঁজ নিতে রিনির কাছে যায়। রিনি বলে যে এমন মাস্ক তো শুধু একজন মানুষই বানায়, তার নাম হলো শতায়ু। তোমরা তার কাছে গিয়ে দেখা করো, তার সাথে গিয়ে কথা বলো। এলমা এই সিদ্ধান্ত নেয় যে সে রের সাথে শতায়ুর বাড়িতে যাবে, কারণ ধীরে ধীরে সময় কেটে যাচ্ছে। সে নিজের বোন মিয়াকে বুলেন আর এমানের কাছে ছেড়ে দিয়ে শতায়ুর গ্রামে যায়। শেষমেশ তারা শতায়ু পর্যন্ত পৌঁছে যায়। তারা শতায়ুকে ওই মাস্কের ব্যাপারে জিজ্ঞেস করে, আর ওই মাস্কের ব্যাপারে শুনে শতায়ু চমকে যায়। সে বলে যে এই মাস্ক তো আমি শুধু একটা মেয়ের জন্য বানিয়েছিলাম।
যদি তোমাদের জানতে হয় যে ওই মেয়েটা কে, তাহলে চলো তার মায়ের বাড়িতে। তার মা এই গ্রামের সবচেয়ে বড়লোক মহিলা। তার নাম সুমা দেবী। তারা সুমা দেবীর কাছে যায়, কিন্তু সুমা দেবী তাদের সাথে কথা বলতে অস্বীকার করে দেয়। তারা বুঝতে পারে না যে তিনি এমন কেন করছেন। তখন ওই বাড়ির কাজের মেয়ে এলমা আর রেকে বলে যে সুমা দেবী নিজের মেয়ে সুগিমকে খুব ভালোবাসতেন। তিনি তাকে ডান্সার বানাতে চাইতেন। সুগিম একজন খুব ভালো ডান্সার ছিল, আর এই জন্য শতায়ু তার জন্য ওই মাস্ক বানিয়েছিল। কিন্তু একদিন সুমা এটা জানতে পারলেন যে তার মেয়ে মা হতে চলেছে। সে কোনো লোককে ভালোবেসে ফেলেছে, আর এখন সে তার সাথে থাকতে চায়। সুমা নিজের মেয়েকে বললেন যে হয় তুমি আমাকে বেছে নাও, আর না হলে ওই লোকটাকে। আর তার মেয়ে ওই লোকটাকেই বেছে নিল, এবং সে তার বাড়ি ছেড়ে চলে গেল। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত সুগিমের ব্যাপারে কারও কিছু জানা নেই। ওই লোকেদের বুঝতে অসুবিধা হচ্ছে যে যদি ওই মহিলার নাম সুগিম হয়, তাহলে নাদিয়া আর নুরিকে। এলমার এটা তো সন্দেহ হয়ে গেছে যে সুগিম আর নাদিয়া একই। সে ওই কাজের মেয়েকে বলে যে তার মাস্কটা কি আমরা পেতে পারি। তার কাজের মেয়ে সুগিমের মাস্কটা এলমাকে দিয়ে দেয়। এখন ওই দুজনের কাছে এমন একটা জিনিস ছিল যেটা ব্যবহার করে সূক্ষ্ম ওই মহিলা আর তার মেয়ের আত্মার সাথে কথা বলতে পারে। তারা দুজন মাস্ক নিয়ে শহরের দিকে যাচ্ছে, কিন্তু তখনই হঠাৎ একটা ট্রাক আসে আর তাদের ওপর হামলা করার চেষ্টা করে। তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ট্রাক ওখান থেকে পালিয়ে যায়। তারা বুঝতে পারে না যে এটা কে ছিল। কোনোভাবে তারা বেঁচে ওই মাস্কটাকে নিয়ে সূক্ষ্মর কাছে পৌঁছায়। সূক্ষ্ম নিজের শক্তির ব্যবহার করে সুগিমের সাথে কথা বলার চেষ্টা করে, আর সুগিম তাকে সব কিছু দেখায়, কিভাবে একটা লোক তাকে আর তার মেয়েকে মেরে দিয়েছিল, আর হয়তো তাদের লাশ 610-এ পুঁতে রাখা হয়েছে, আর এই জন্য তাদের আত্মা আজও ওই অ্যাপার্টমেন্টে। সূক্ষ্ম ওই দুজনকে বোঝায় যে যদি তোমাদের ওই আত্মাকে ওখান থেকে বের করতে হয়, তাহলে আগে তাদের শরীরকে ওখান থেকে বাইরে বের করো আর তাদের শেষকৃত্য করো। এখন ওই লোকেরা একটা রাস্তা পেয়ে গেছিল। এলমা, রে আর সূক্ষ্মকে নিয়ে অ্যাপার্টমেন্টের দিকে ফেরে। এখন অ্যাপার্টমেন্ট থেকে সবাই চলে গেছে। সবাইকে জানা হয়ে গেছে যে এখানে একটা মেয়ে আর একটা মায়ের আত্মা থাকে। বুলেন আর এমানও খুব চিন্তায় আছে। তারা দুজন ওখানে আসে আর বলে মিয়া কোথায়। সে বলে মিয়া নিজের রুমে আরাম করছে। তারা সব কিছু বুলেন আর এমানকে বলে দেয়। তারা বলে চলুন আমাদের সাথে 6th ফ্লোরে। ওখানে আমরা গিয়ে সুগিম আর তার মেয়ের বডিকে খুঁজব, আর যেমনই আমরা তার বডি পাব আমরা সেটাকে পুঁতে দেব। আজ 3য় দিন। তারা সবাই 6th ফ্লোরে যায়, কিন্তু তখনই হঠাৎ একটা ছায়া সূক্ষ্মর ওপর হামলা করে দেয়, এরপর রে এর ওপর, আর তারপর শেষে এলমার ওপর হামলা করে দেয়। আর এটা আর কেউ নয়, বরং বুলেন আর এমানই ছিল। কিন্তু এরা দুজন এমন কেন করছে? তারা দুজন এই 3 জনকে বেঁধে দেয়। পরের দিন সকালে তাদের চোখ খোলে, আর আজ হলো 4র্থ দিন। এলমার খুব ভয় লাগছে। সে কোনো মতে নিজের হাত পা খোলে। রেও নিজের হাত খোলে। তারা দেখে যে বুলেন আর এমান মিয়াকেও বেঁধে দিয়েছিল। তারা মিয়াকেও বাঁচায়। সূক্ষ্মর অবস্থা খুব খারাপ, কিন্তু মরার আগে সূক্ষ্ম বলে আমাকে মাস্ক দাও, আমি ওই মাস্কটা পরে সমস্ত সত্যি জানার চেষ্টা করব। সে ওই মাস্কটা পরে, আর সুগিম তাকে সমস্ত সত্যি দেখিয়ে দেয় যে সে যে লোকটাকে ভালোবেসেছিল সেটা আর কেউ নয়, বরং এমানই ছিল। এমান আগে ওই বেচারি মেয়েটিকে নিজের ভালোবাসার জালে ফাঁসায়, তারপর এই অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। কিন্তু ধীরে ধীরে করে এমানের সব আসল রূপ খুলতে থাকে, আর তারপর তার একটা মহিলার সাথে অ্যাফেয়ার হয়ে যায়, আর সে আর কেউ নয় বরং বুলেনই ছিল। যখন সুগিমের এইসব কথা জানা যায়, তখন সে সিদ্ধান্ত নেয় যে সে এমানকে ছেড়ে দেবে। কিন্তু এমান সুগিম আর তার মেয়ে দুজনকেই মেরে দেয়। প্রথম দিন তো তাদের মারল, দ্বিতীয় দিন তাদের একটা ফ্রিজে রাখল, তৃতীয় দিন তাদের একটা বাথটাবে রাখল যাতে গন্ধ না আসে, আর 4র্থ দিন তাদের টুকরো টুকরো করে এই অ্যাপার্টমেন্টই পুঁতে রাখল একটা দেওয়ালের পেছনে। সূক্ষ্ম এটা বলে দেয় যে দেওয়ালের পেছনে তাদের লাশ আছে, তাদের লাশকে আজাদ করো, তারাও আজাদ হয়ে যাবে। আর এরপর সূক্ষ্ম মারা যায়। রে, এলমা আর মিয়া 3 জন 610-এর দিকে যাচ্ছে। বুলেন আর এমানও তাদের 3 জনকে দেখে নেয়। তারা দুজন জানত যে যদি এই লোকেরা বেঁচে যায় তাহলে তাদের রহস্য পুরো দুনিয়া জেনে যাবে। এখন তারা দুজন এই 3 জনের ওপর হামলা করে দেয়, কিন্তু এরা 3 জন বুলেন আর এমানকে অজ্ঞান করে ওই রুমের দিকে পৌঁছায়। এখন অনেক দেরি হয়ে গেছে, প্রায় রাত হয়ে গেছে। তারা দেওয়াল ভাঙার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু এখন রাত হয়ে গেছে, আর ওই মা আর মেয়ে ওখানে চলে এসেছে। তারা মিয়াকে ওঠায়।
এখন তারা মিয়াকে টুকরো টুকরো করতে যাবে, কিন্তু এর আগেই যে তারা এমনটা করতে পারত, শেষমেশ এলমা আর রে তাদের বডিকে বাইরে বের করে দেয়। আর এমনটা করে তারা তিনজন তো বেঁচে যায়। তারা তিনজন তো বেঁচে গেল, কিন্তু বুলেন আর রেমানের কি হবে? এখন সুগিম আর তার মেয়ে বুলেন আর রেমানের কাছে যায় আর ওই দুজনকে তড়পিয়ে মেরে দেয়। পরের দিন সকালে এলমা নিজের বোন মিয়া আর রে এর সাথে এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আজও সুগিম আর তার মেয়ের আত্মা ওই অ্যাপার্টমেন্টে বন্দী, কারণ তার মা সুমা এখনও পর্যন্ত তাকে ক্ষমা করেনি, আর যতক্ষণ না সে তাকে ক্ষমা করবে ততক্ষণ তার আত্মা মুক্তি পাবে না। এই গল্প কোনো মুভির গল্প নয়, বরং রিয়াল গল্প। আপনারাও নিশ্চয়ই জানাবেন আপনারা কি এমন কোনো অ্যাপার্টমেন্টে যেতে চাইবেন নাকি না। ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।